সেই দিনটা ছিল অন্য সব দিনের মতোই। সূর্য মাঝ আকাশে উঠে গেছে, গ্রীষ্মের উত্তাপ ছড়িয়ে পড়েছে চারিদিকে, কিন্তু আদিত্যর মন আজ অস্থির। তার হাতে একটা পুরাতন মানচিত্র, যেখানে এক রহস্যময় জায়গা উল্লেখ রয়েছে, হারানো রাজ্য। এই মানচিত্রটা আদিত্যের দাদা সংগ্রহ থেকে পায়, যেটা তিনি বহু বছর ধরে লুকিয়ে রেখেছিলেন। আদিত্য ঠিক করলো সে এই রহস্যের সমাধান করবে। তাই আদিত্য তার এক বন্ধুর কাছে যায়, তার নাম ছিল মীরা। তারপর তারা রওনা দিল জঙ্গলের গভীরে। চলতে চলতে তারা পেল এক পুরাতন পাথরের গেট, যা জঙ্গলের মধ্যেই লুকানো ছিল। গেটের ওপরে খোদাই করা কিছু প্রতীক ছিল, যা বোঝা কঠিন, কিন্তু মীরা যে ইতিহাসে দক্ষ, সে বুঝতে পারল প্রতীকগুলো প্রাচীন এবং ভাষার সংকেত। গেট পার হতেই তারা ঢুকে পড়ল এক বিস্ময়কর জগতে। চারপাশে অদ্ভুত স্তব্ধ, বড় বড় দালান এবং বাতাসে একটা মিনিস্ট্রিয়াল অনুভূতি। মনে হচ্ছিল যেন এক সময় এখানে কেউ বাস করত, কিন্তু এখন সব ফাঁকা। হঠাৎ মাটির নিচ থেকে উঠে এলো এক রহস্যময় আলো। আদিত্য এবং তার বন্ধু অবাক হয়ে গেল। ঠিক তখনই প্রাচীন পাণ্ডুলিপি হাতে পেল তারা। প্রাচীন পাণ্ডুলিপিতে লেখা ছিল হারানো রাজ্যের গোপন সত্য, যে জানবে তাদের জীবন বদলে যাবে। তাদের সামনে এখন দুটো পথ, একটি তাদের ফিরে যেতে হবে, আর অন্যটি তাদের রহস্যের গভীরে টেনে নিয়ে যাচ্ছে। তারা কি করবে? আমার খুব ভয় করছে। এখন আমরা কোন পথে যাব? চলো আমরা বাড়ি ফিরে যাই, এখানে থাকলে আমাদের ক্ষতি হতে পারে। না, সেটা কখনোই হবে না। আমি এই হারানো রাজ্যের রহস্য খুঁজে বের করবই। তুমি এখান থেকে বাড়ি যেতে পারবে না। তুমি আমার সাথে থাকলে হয়তো ভালো থাকবে, তাই আমি তোমাকে বলছি তুমি বাড়ি যাওয়ার কথা চিন্তাও করো না। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি আমার অনেক ভালো বন্ধু, তাই তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না। কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো, এখানে থাকলে আমাদের বিপদ হতে পারে। তাই চলো আমরা বাড়ি ফিরে যাই, তাহলেই ভালো হবে। তোমাকে তো আমি বললাম যে আমি এখান থেকে যাব না, আর আমি তোমাকে জোর করব না। তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো, তোমার ইচ্ছে। কিন্তু আমি এখানে আজ যত বাধায় আসুক না কেন, আমি এখান থেকে পালিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সামনের দিকে এগোনো যাক। আমি তোমাকে ছেড়ে এখান থেকে যাব না। তুমি আমার শুধু বন্ধুই না, আমার জীবন, কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই তো এখন তোমাকে এই বিপদে রেখে যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সামনের দিকে এগোনো যাক। আর শোনো, কখনোই ভয় পেয়ে চলে এসো না। ভয় পেলে কখনোই জয় করা সম্ভব না। তাই মনে সাহস রেখে সামনের দিকে এগিয়ে চলো। তারপর তারা দুইজন সামনের জগতে এগিয়ে গেল। তারা দেখলো যে নতুন এক পৃথিবী, কিন্তু তারা সেখানের কিছুই জানে না। সবকিছু তাদের কাছে অপরিচিত। তাই তারা সামনের পথে হাঁটতে থাকে। কিছুটা পথ যাওয়ার পর আদিত্য এবং মীরা দুজন মিলে এক বাড়িতে যায়। আর সেখানে গিয়ে তারা বলে, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কেউ কি আমাদের কথা শুনতে পারছেন? যদি ভেতরে কেউ থাকেন তাহলে দয়া করে একটু বের হন। আমরা অনেক বিপদে পড়ে আপনাদের এখানে এসেছি। আদিত্যের কথা শুনে তখন ঘর থেকে এক বৃদ্ধ মহিলা বেরিয়ে আসে আর বলে, কি হয়েছে যুবক? তোমরা কোথা থেকে এসেছো? তোমাদের তো আগে কখনোই আমি রাজ্যে দেখিনি। তোমরা দুজন কি এখানে পথ ভুলে চলে এসেছো? হ্যাঁ গো বুড়িমা, আমি আর আমার বন্ধু আদিত্য আমরা আরেক পৃথিবী থেকে এখানে এসেছি। আমার নাম হচ্ছে মীরা, আর আমার বন্ধুর নাম আদিত্য। আমরা এখানে পথ ভুলে এসেছি। না না, আমার তো এখানে কিছু একটা খটকা মনে হচ্ছে। তোমরা সত্যি করে বলো, তোমরা এখানে কেন এসেছো? তোমরা কি এই রাজ্য থেকে গুপ্তধন নিতে এসেছো? না বুড়িমা, তুমি আমাদের ভুল বোঝো না। আমরা এখানে সত্যিই পথ ভুলে চলে এসেছি, আর আমাদের মনে এত লোভ নেই যে এখান থেকে গুপ্তধন নিয়ে যাব। আর আমরা জানিও না যে এখানে গুপ্তধন লুকিয়ে রাখা রয়েছে। আচ্ছা, তাহলে আমাকে পরিষ্কার করে বলো তো, তোমরা দুজন এখানে কিসের মাধ্যমে এসেছো? তোমরা কি কোথাও থেকে মানচিত্র পেয়ে এখানে এসেছো? হ্যাঁ, আমরা একটা পুরাতন মানচিত্র পাই, আর সেটা দেখে আমরা উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আর আমরা দুজন সেই মানচিত্র দেখে এখানে চলে এসেছি, কিন্তু এখান থেকে আর বের হতে পারছি না। আচ্ছা, আপনি কি আমাদের বলতে পারবেন এখান থেকে বের হব কি করে?
তোমরা যেহেতু এখানে চলেই এসেছো, তাই তোমাদের এখানে কিছুদিন থাকতে হবে। তারপর আমি তোমাদের এখান থেকে যাওয়ার রাস্তা বলে দিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কি আমাদেরকে একটু বলবেন এটা কোন জায়গা আর এই জায়গার নাম কি? এটা এক পুরাতন রাজ্য। এখানে অনেক পুরাতন মানুষেরা বাস করে। এখানে তোমরা দুজন আমার বাড়িতে থাকতে পারো। আমি তোমাদেরকে আমার বাড়িতে জায়গা দেব। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কারণে আজ আমরা একটু আশ্রয়ের জায়গা পেয়েছি। কিন্তু শোনো, আমার বাড়ি থেকে কখনোই বের হতে পারবে না। আর যদি আমার বাড়ি থেকে বের হও, আর যদি তোমাদেরকে এই রাজ্যের পাহারারা দেখে ফেলে, তাহলে তারা তোমাদেরকে ধরে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি এবং আমার বন্ধু আদিত্য আপনার কথা মেনে চলবো। আপনি আমাদের উপর যে উপকার করেছেন তা কখনোই আমরা ভুলবো না। তারপর বৃদ্ধ মহিলাটি তাদের ঘরে নিয়ে যায় আর তাদেরকে চা নাস্তা খাওয়ায়। শোনো বাচ্চারা, আমি এখন একটু বাইরে যাব, তোমরা ঘরে থেকো। আর এখান থেকে ভুলেও বের হওয়ার চেষ্টা করো না, তাহলে কঠিন বিপদে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা ঘরেই থাকবো। আপনি না আসা পর্যন্ত আমরা কোথাও যাব না। তারপর বৃদ্ধ মহিলাটি সেখান থেকে চলে যায়। মীরা আর আদিত্য তারা দুজনে ভাবছিল যে মহিলাটি হয়তো ভালো, কিন্তু আসলে তা না। মহিলাটি ছিল অনেক লোভী। আর সেই মহিলা রাজপ্রাসাদে গিয়ে রাজাকে বলে, রাজা মশাই, আমাদের এই রাজ্যে দুজন গুপ্তচর ঢুকেছে। আমি তাদেরকে আমার কাছে রেখেছি, এমনকি আমি তাদের দুজনকে ঘরে আটকে রেখেছি। কি বলছেন আপনি? আমাদের রাজ্যে গুপ্তচর? এত বড় সাহস কার হয়ে গিয়েছে? আচ্ছা তাহলে চলেন, আমি আপনার সাথে গিয়ে তাদেরকে দেখব। কিন্তু রাজা মশাই, তারা আমাদের জগতে না, তারা দুজন অন্য এক পৃথিবী থেকে এসেছে। তাই তো আমি তাদেরকে আটকে রেখে দিয়েছি। খুব ভালো করেছেন আপনি। আপনার কথা সত্যি হলে আমি আপনাকে পুরস্কার দেব। তাহলে চলেন, এখন আমি আপনার বাড়িতে যাব। হ্যাঁ রাজা মশাই, চলুন, আজকে অনেক কিছু হয়ে যাবে আমার। তারপর সেই বৃদ্ধ মহিলা রাজাকে নিয়ে তাদের বাড়ি চলে আসে। তখন সেখানে থাকা আদিত্য ও মীরা অবাক হয়ে যায় আর বলে, আপনি চলে এসেছেন বুড়িমা? আচ্ছা, উনি কে বুড়িমা? ইনি হলো তোমাদের জম। আর ভয় পাস না তোরা, ইনি হচ্ছে আমাদের রাজ্যের রাজা। আমি তোদের জন্য রাজাকে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি তোমাদের জন্য এই মহিলার বাড়িতে এসেছি। আচ্ছা, আমাকে এখন তোমরা দুজন সত্যি করে বলো, এখানে তোমরা কেন এসেছো? নাকি আমাদের রাজ্য থেকে সোনাদানা নিতে এসেছো? না রাজা মশাই, আমরা এখানে কোনো রকম লোভে পড়ে আসিনি। আমরা তো এখানে ভুল করে চলে এসেছি। আর এখানে আসা মাত্রই এই বুড়িমার সাথে আমাদের দেখা হয়। আর আমরা তার সাথে দেখা করে কথা বলি। আর আমরা দুজন এই বুড়িমার কাছে সাহায্য চেয়েছিলাম। তাকে বলেছিলাম আমরা এখান থেকে কিভাবে বের হতে পারবো। ও আচ্ছা, তাহলে এই কথা। আচ্ছা, যদি তোমাদের কথা সত্যি হয় তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি, কারণ আমার এই রাজ্যের সব কিছু খেয়াল রাখার দায়িত্ব রয়েছে। তাই আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমাদেরকেও সাহায্য করেন। আমরা এখান থেকে বের হতে চাই। আমরা দুজন বাড়ি যেতে চাই, দয়া করুন আমাদের। আচ্ছা, তাহলে তুমি বলো তো শুরু থেকে কিভাবে তোমরা আমাদের এই রাজ্যে চলে এসেছো। আর আমাদের রাজ্যের সম্পর্কে তো কেউ জানে না। কেউ জানে না যে এই রাজ্যে অনেক রহস্য রয়েছে। এই রাজ্যে কখনোই কোনো কিছুর অভাব পড়ে না। এখানে সব কিছু দ্বিগুণ রয়েছে। এই রাজ্যে কখনোই কোনো কিছু কমতি পড়ে না। আর সোনা রূপা হীরা এগুলো তো প্রচুর পরিমাণে রয়েছে। আচ্ছা, তোমাদের সাথে বেশি কথা বলবো না, এখন বলো কিভাবে এসেছো। আমরা দুজন অনেক ভালো বন্ধু। আমরা দুজন একদিন হঠাৎ করে এক মানচিত্র পেয়ে সেই মানচিত্রের সাহায্যে এখানে চলে এসেছি। আর এসে আপনাদের সাথে দেখা হয়েছে। ও আচ্ছা, আমি এখন তোমাদের কথা বুঝতে পেরেছি। তোমরা তাহলে এখান থেকে কিছু নিতে আসোনি, ভুল করে চলে এসেছো। আচ্ছা, চিন্তা করো না, আমি জাদু জানি, আমি তোমাদেরকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। তারপর রাজামশাই তাদের জাদু করে দুজনকেই বাড়িতে পৌঁছে দেয়।
তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। দুদিন আগে কোনো এক গ্রামে মতিন নামের এক মুদি বাস করত। তারা ছিল খুব গরিব, নুন আনতে পান্তা ফুরোয় দশা। মতিনের দোকানে তেমন বেচা বিক্রি ছিল না। অল্প কিছু যা বিক্রি হতো তা দিয়েই একবেলা কোনো মতে খেয়ে তাদের সংসার চলতো। কি গো, আজ কত টাকার সদাই বেচা হলো? আর বলো না, মাত্র 200 টাকার জিনিসই বেচা হয়েছে আজ। এভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরে যাব। তোমার পাশাপাশি আমিও কিছু কাজ করি, তাতে অন্তত দুবেলা খেতে পারবো আমরা। কাজ করবে? করো তবে, কিন্তু কি কাজই বা করবে? আমাদের পেছনের বাগানটায় কিছু শাক সবজি চাষ করে বাজারে বিক্রি করলে তো কিছু টাকা পাওয়া যাবে। কিন্তু আমার কাছে তো সবজি চারা কেনার টাকা নেই। এই কথা শুনে মতিনের গিন্নি ভাবনায় পড়ে গেল। কিছুক্ষণ পর সে আবার বলল, তুমি না হয় মোড়ল থেকে 1 মাসের জন্য কিছু টাকা ধার নাও। বাগানে সবজি হলে তা বিক্রি করে আমরা টাকা পরিশোধ করে দিব। কিন্তু গিন্নি, মোড়ল তো বেশ চড়া সুদের টাকা ধার দেয়। 1 টাকা নিতে গেলে 30 টাকা সুদ গুনতে হবে। অত টাকা কিভাবে শোধ দিব? মতিনের মুখে এমন কথা শুনে গিন্নি আরো বেশি চিন্তায় পড়ে যায়। রাতে খাবারের কিছু আছে? আমার খুব খিদে পেয়েছে। মতিনের ডাক শুনে গিন্নির চিন্তায় ব্যাঘাত পড়ে। গিন্নি উঠে মুড়ি আর পানি এনে মতিনকে দেয়। এই নাও গো, এ কটা মুড়ি আর জল ছাড়া কিচ্ছু নেই। দাও, তাই খেয়ে নেই। রাতে মুড়ি আর জল খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মতিন দোকানে চলে গেলে তার গিন্নি পাশের বাড়িতে যায়। তাকে আসতে দেখে প্রতিবেশী মায়া বলে, আরে বৌদি, এসো এসো, ভেতরে এসো। হঠাৎ এই সাত সকালে এলে, কিছু লাগবে নাকি তোমার? আর বলো না গো, খুব কষ্টে দিন যাচ্ছে। আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। বলো না, কি সাহায্য করতে পারি? তোমাদের তো সবজির জমি আছে, আমাকে সবজি চারা দেবে তোমাদের কাছ থেকে? এ আবার কেমন কথা গো? অন্য কিছু হলে দিতে পারতুম বাবু, কিন্তু ওসব চারা তো আর দেওয়া যাবে না। ওসব আমাদের ব্যবসায় লাগে। এই তো তোমাকে আমি দিতে পারবো না, তুমি এসো এখন। মায়ের কথা শুনে মতিন গিন্নি মন খারাপ করে চলে আসে। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসে দাঁড়ায়। চারা তো পেলামই না, উল্টো কত কথা শুনে আসলাম। গরিব বলে কেমন দূর দূর করে তাড়িয়ে দিল। এসব বলে মতিন গিন্নি দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। হঠাৎই তার চোখে পড়ে কিছুটা দূরে নদীর ধারে একটা লেবু গাছ আটকে আছে। তা দেখে গিন্নি দৌড়ে এসে লেবু গাছের কাছে যায়। আরে, এ তো একটা লেবু গাছ। বাহ, কি সুন্দর ছোট ছোট লেবুও ধরে আছে। কিন্তু এত সুন্দর গাছটিকে কে এমন করে উপড়ে ফেলে দিল? আমি বরং এক কাজ করি, এই গাছটি তুলে আমার বাগানে লাগাই। যেমন ভাবা তেমন কাজ। মতিন গিন্নি তখনই গাছটি তুলে তার বাগানে নিয়ে এসে লাগিয়ে দেয়। এইবার ঠিক আছে, কোনো কিছু তো পেলাম না, তাই লেবু গাছটা থাকলে তো লেবু বিক্রি করা যাবে। বিকেলে মতিন ঘরে ফিরে এসে দেখে বাগানে একটি লেবু গাছ লাগানো হয়েছে। এ লেবু গাছ কোথায় পেলে গিন্নি? কি সুন্দর ছোট ছোট লেবু ধরে রয়েছে। এরপর গিন্নি মতিনকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মতিন বলে, বেশ হয়েছে তো গিন্নি, কটা লেবু বিক্রি দিয়েই শুরু করো তবে। পরদিন সকালে মুদি গিন্নি গাছ থেকে লেবু পেড়ে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে চলে যায়। লেবুগুলো বাজারে নিতেই নিমিষেই সব বিক্রি হয়ে যায়। আরে বাহ, এ তো অবাক কাণ্ড! এক মুহূর্তেই দেখি সব লেবু বিক্রি হয়ে গেল। আজ কিছু বাজার নিয়ে বাড়ি চলে যাই, কাল আবারও সকাল সকাল লেবু বিক্রি করতে আসবো। এরপর থেকে প্রতিদিন সকালেই মুদি গিন্নি বাজারে গিয়ে লেবু বিক্রি করতে থাকে।
আর তাদের সংসারের অভাবও ধীরে ধীরে কমতে শুরু করে। এক তীব্র গরমের দিন মতিন তার বউকে বলে, গিন্নি শুনছো? আজ আমাকে দোকানে যাওয়ার সময় কটা লেবু দিয়ে দিও সাথে। যা গরম পড়েছে, একটু লেবু জল খেতে পারলে বেশ শান্তি লাগবে। তুমি বসো, আমি এখনই গাছ থেকে তোমাকে টাটকা লেবু এনে দিচ্ছি। একটু পর মতিন লেবু নিয়ে দোকানে চলে যায়। মতিন লেবুগুলো নিয়ে দোকানের এক ঝুড়িতে রেখে দেয়, কিন্তু তার সাথে সাথেই দোকানে অনেক ক্রেতা আসতে শুরু করে। এভাবেই সারাদিন মতিনের অনেক বেচা বিক্রি হয়। জানো গিন্নি, আজ অনেক টাকা পেয়েছি। আজ হঠাৎ বেশ অনেকজন ক্রেতা এসেছিল দোকানে। বাহ, তাহলে তো ভালোই হলো। পরদিন মতিন লেবু না নিয়েই দোকানে গেল, কিন্তু সেদিন তার আবারও আগের মতো বেচা বিক্রি হলো না। কিন্তু দু একদিন পর যখন মতিন আবার লেবু নিয়ে দোকানে গেল, সেদিন আবারও তার অনেক বেচা বিক্রি হলো। এতে মতিনের মনে সন্দেহ জেগে উঠল। ব্যাপারটা কি বুঝে উঠতে পারলাম না তো। যখনই এই লেবু নিয়ে দোকানে যাচ্ছি, তখনই বেচা বিক্রি ভালো হচ্ছে, আর যেদিন নিচ্ছি না সেদিন কোনো ক্রেতাই আসছে না। আমাদের বাগানের লেবু গাছটা কোনো জাদুর লেবু গাছ নয় তো? বিষয়টা একবার গিন্নির সাথেও আলাপ করা দরকার। সেদিন মতিন বাসে এসে গিন্নিকে সব খুলে বলে। সব শুনে তারা দুজনে পরিকল্পনা করে রহস্যের উদ্ঘাটন করবে। সেদিন রাতে হঠাৎই মতিনের ঘুম ভেঙে যায়, আর সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে লেবু গাছটি এক অদ্ভুত নরম আলো ছড়াচ্ছে। আমি কি দেখছি? আমি কি চোখে ভুল দেখছি নাকি? লেবু গাছ থেকে আলো বেরোচ্ছে কি করে? মতিন সাথে সাথে তার গিন্নিকে ডেকে তোলে আর লেবু গাছটা দেখায়। আমি কি দেখছি? এ লেবু গাছ থেকে আলো ছড়াচ্ছে কিভাবে? এ কি করে সম্ভব? চলো তো বাইরে গিয়ে একবার দেখি। এরপর মতিন ও তার গিন্নি বাগানে গিয়ে লেবু গাছের সামনে দাঁড়ায়। এ তো কোনো সাধারণ গাছ মনে হচ্ছে না, এ তো মনে হয় জাদুর লেবু গাছ। মতিনের কথা শুনে তখন লেবু গাছটি কথা বলে উঠল। আমি হলাম জাদুর লেবু গাছ। আমাকে আগের বারের বাগান থেকে মানুষজন নদীতে উপড়ে ফেলে দিয়েছিল। তোমার গিন্নি আমাকে কুড়িয়ে এনে নতুন প্রাণ দিয়েছে, তাই আমিও তোমাদের উপকার করার চেষ্টা করছি। কি বলছো? তোমাকে অনেক ধন্যবাদ লেবু গাছ, তুমি আমাদের অনেক উপকার করেছো। তুমি আমাদের বাগানে আমৃত্যু থাকতে পারবে। তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ। এরপর থেকে জাদুর লেবু গাছ মতিনদের সাথে মিলেমিশে থাকতে শুরু করে, আর মতিনদের সব অভাব অনটন দূর হয়ে যায়। বহুদিন আগে অম্বলপুর নামের এক গ্রামে রহিম নামের এক লোক বাস করত। তারা ছিল খুব গরিব। জীবিকার তাগিদে সে মাঝে মধ্যে মাছ ধরত। এছাড়াও মানুষের বাড়িতে ধান ভানা, ফসল কাটা সহ নানান কাজ করত। এমনি তাদের দিন চলতো। একদিনের কথা, রহিম আমতলার পুকুরটায় গিয়েছিল মাছ ধরতে। ঘন ঘোর বর্ষায় এখন মাছ ধরা ছাড়া আর কোনো কাজও নেই। কদিন ধরে যা বৃষ্টি পড়ছে না, অন্য কোনো কাজ বাজও পাচ্ছি না। সেই কখন জাল ফেলেছি, এখনো কোনো সারা শব্দ দেখছি না। জালটা কি টেনে উঠাবো নাকি? এই কথা বলে রহিম জালটা টেনে তোলে, কিন্তু সেখানে একটি মাছও ছিল না। এই যা, এ কি হলো? একটা মাছও উঠলো না। এমন হলে তো না খেয়ে থাকতে হবে। না না, আমি এক কাজ করি, আমি আবারও জাল ফেলি। এই পুকুরে তো সবাই মাছ ধরে। এরপর রহিম আবারও পুকুরে জাল ফেলে বসে অপেক্ষা করতে থাকে। তখন হঠাৎ তার চোখ পড়ে পুকুরের পাশে থাকা আম গাছে। বাহ, কি সুন্দর আম ধরে আছে! যাই, কটা আম পাড়ার চেষ্টা করি, জমিয়ে খাওয়া যাবে। কিছু না কিছু খেয়ে তো দিন পার করতে হবে। রহিম উঠে আম গাছের কাছে যায় আম পাড়তে। বাহ বাহ, কি সুন্দর পাকা পাকা আম ধরেছে। তবে আমগুলো এত উপরে, কেমন করে যে পারবো? আচ্ছা, আমি না হয় গাছে উঠে যাই। তারপর রহিম আম গাছে উঠে কয়েকটা আম পেড়ে নেয়। যাই,
এবার গিয়ে জালটা টেনে তুলি। রহিম গিয়ে জালটা টেনে উপরে তোলে, কিন্তু সেখানে একটি মাত্র মাছই ধরা পড়েছিল। ও মা, এ কি, মাত্র একটি মাছ ধরা পড়লো? এ পুকুরে তো মাছের কমতি নেই, তবে একটি মাছ কেন ধরা পড়লো? আবার জাল ফেলি তো। রহিম আবারও পুকুরে জাল ফেলে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর যখন আবার জাল ওপরে তোলে, সে দেখে সেখানে কোনো মাছ নেই। এ কি সর্বনাশ! এবার তো দেখছি একটা মাছও ধরা পড়লো না। দূর বাবা, আর পারবো না, এবার আমি বাড়ি চললুম। রহিম জাল কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ঢুকতেই রহিমের গিন্নি তাকে দেখেই চেঁচাতে শুরু করে। কি হলো, আজকে কিছু আনতে পারলে নাকি আজও জালে মাছ ধরা পড়েনি? ঘরে শুধু জল ছাড়া আর কিছু নেই বলে দিলুম আমি। যদি কিছু না এনে থাকো তবে আজ না খেয়ে থাকতে হবে। গিন্নির কথা শুনে রহিম চুপচাপ মাছটি গিন্নির দিকে এগিয়ে দেয়। দেখো দেখিনি, শুধু মাছ এনেছে। তা মাছ কি কাঁচা খাবে নাকি? ঘরে নুন তেল কিছুই তো নেই। আজ বেশ কবার জাল ফেলার পরও এই একখানা মাছই উঠলো। নুন তেল আর কোথা থেকে আনবো? বলছি, তোমার জালেই কি শুধু মাছ ধরা পড়ে না, নাকি তোমায় দেখে মাছেরা পালিয়ে যায়? তা আমতলার পুকুরটাতে যখন মাছ পাও না, তখন রোজ রোজ ওই পুকুরে মাছ ধরতে কেন যাও বলো দেখিনি? তোমায় কত করে বলেছি তালতলার পুকুরটায় একবার যাও। রহিম তালতলার পুকুরের কথা শুনে গিন্নিকে থামিয়ে দিয়ে বলে, ওই তালতলার পুকুরের কথা মুখেও এনো না গিন্নি। ও পুকুরখানা অভিশপ্ত, ওখানে কেউ মাছ ধরতে যায় না। ওরে পাগল, কেউ যায় না বলেই তো তুমি যাবে। কেউ যখন যায় না, তখন ওখানে তো অনেক মাছ আছে। তুমি একবার যাও না গো, দেখবে অনেক বড় বড় মাছ উঠবে জালে। বেশি লোভ করতে চেও না গিন্নি, পরে একখানা বিপদ হলে কি করে সামাল দেবো তখন? অত শত বুঝি না বাপু, তুমি কাল সকালে তালতলার পুকুরে মাছ ধরতে যাবে, আমি শুধু এইটুকুই জানি। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে রহিম রওনা হয় তালতলার পুরনো পুকুরটার দিকে। পুকুরের ধারে গিয়ে সে জাল ফেলে। আশেপাশে কেউ নেই, একদম নির্জন। কিছুটা ভয় ভয় করতে থাকে তার। হে ভগবান, আজ যেন একটা মাছ হলেও উঠে। ঘরে খাওয়ার মতো কিছুই নেই। কিছুক্ষণ অপেক্ষার পর হঠাৎ জালে টান পড়ে। জালটা উপরে তুলতেই তার চোখ ছানা বড়া। একটি মাছও নেই, তবে জালের মাঝে উজ্জ্বল সোনালী আলো ছড়ানো ছোট ছোট অনেকগুলো ডিম, এক একটা যেন চোখ ধাঁধানো মনির মতন। এইগুলো আবার কিসের ডিম? এত আলো কেন আসছে ডিম থেকে? যত সব অদ্ভুত কাণ্ড! ঠিক সেই মুহূর্তে পানি ছলকে উঠে এলো এক বিশাল রূপালী মাছ। এই ডিম জাদুর ডিম, লোভ না করলে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করলে এগুলো তোমার জীবনের দুঃখ ঘোচাবে। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, মনে রেখো, ডিম বিক্রি করো, খেও না। বেশি লোভ করলে সব শেষ হয়ে যাবে। তারপর মাছটা ধীরে ধীরে জলে মিলিয়ে গেল। রহিম বাড়ি ফিরে সব ঘটনা গিন্নিকে খুলে বলে। গিন্নি প্রথমে ভয় পেলেও রহিম সব খুলে বললে বিশ্বাস করে। তারা শহরের ডিমগুলো নিয়ে যায় স্বর্ণকারের কাছে। ওরে বাপরে, এগুলো তো সোনার থেকেও দামি কিছু। কোথায় পেলে এগুলো? বেশি প্রশ্ন করো না তো বাপু, এগুলো বিক্রি করব। কিছু টাকা দাও ঠিকঠাক করে। স্বর্ণকার ভালো দাম দেয়। রহিম চাল ডাল লবণ তেল কাপড় সব কিনে নিয়ে বাড়ি চলে যায়। এভাবে কয়েক সপ্তাহে রহিমের সংসারে নতুন রং ফিরে পায়। গিন্নি নতুন শাড়ি পরে, বাড়িতে মাটির চুলো থেকে বেরিয়ে গ্যাসের চুলো বসে যায়। আশেপাশের লোকজন হিংসে করতে শুরু করে তাদের। এরপর একদিন গিন্নি এসে বলে, শোনো না গো, আরেকবার যদি ডিম পাওয়া যেত, ভাবো তো কত কিছু কেনা যেত। সোনা কিনে রাখা যেত, পাকা দালান বানানো যেত। গিন্নি মাছটা স্পষ্ট করে বলেছে লোভ না করতে।
বেশি চাইলে সব হারাবে তখন। সবাই কয় সুযোগ বারবার আসে না, তুমি বুঝো না, এটাই আমাদের সময়। শেষ পর্যন্ত গিন্নির জেদের কাছে হার মানে রহিম। তারা আবারও পুকুরে যায়, জাল ফেলে ডিম পায়, বিক্রি করে, আরও টাকা পয়সা আসে। এরপর আবারও যায়, তবে আগের মতন আর ডিম পায় না। তবুও গিন্নির লোভ যেন থামে না। যতদিন পাওয়া যায় ততদিন তুলে রাখো, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এক সময় তারা আর কোনো ডিম পায় না। তারা ভাবে হয়তো পুকুরের নিচে আরো আছে। সেই আশায় পাম্প ভাড়া করে এনে পুকুরের পানি শুকিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। এইটা ঠিক হচ্ছে না গিন্নি, যদি কিছু না পাই। চুপ করো, আমি ঠিক বুঝছি। তলদেশে যা আছে একবার উঠে এলে আমাদের আর কোনো অভাব থাকবে না। তারা দিনরাত পানি ফেলতে থাকে। পুরো পুকুরটা একসময় শুকিয়ে যায়, কিন্তু তলদেশে তারা কিছুই দেখে না। না আছে মাছ, না আছে ডিম, শুধু শুকনো কাদা আর সাদা ধূসর পাথর। এমনকি একখানা মাছও নেই। এসব দেখে রহিম ও গিন্নি মাথায় হাত দিয়ে বসে পড়ে। তাদের এমন লোভের জন্য তারা সব হারিয়ে ফেললো।